জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। নির্লজ্জ মিথ্যাচার মোহাম্মদ ইউনূস, হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার, ফেক নিউজ, এমনটাই দাবি ইউনূসের। ভারত ফেক নিউজ ছড়াই বলে দাবি করছেন মোহাম্মদ ইউনূস। অন্যের ঘাড়ে দায়ে চাপানোর অভ্যেস, পাল্টা বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রকের, এবং বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ইউনূস সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আর সেই কারণে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে ইউনূস সরকারের। উচিত তাদের নিজের দেশের মৌলবাদকে আগে সামলানো। The specialty of India right now is fake news. Okay. A barrage of fake news. But I'm saying, are you saying there's no anti-Hindu violence? Oh, that's not true. There is a normal kind of relationship that goes on. There's some conflict sometimes, some family problem, land problem, and something. You happen to be my neighbor, you are a Hindu neighbor, I'm a Muslim neighbor. We have a problem with our land demarcation, just like two neighbors. So if you say this is Hindu-Muslim, that's not it. Categorically reject these false and baseless allegations. The interim government of Bangladesh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country and has this habit of routinely trying to shift the blame elsewhere. It would do well for them to introspect and conduct serious investigations into the action of local extremists committing violence, arson and land grab against the minority communities in the Chittagong Hill Tract. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনিক বাবু, আমরা পাকিস্তানকে নির্লজ্জ মিথ্যে কথা, চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে দেখেছি। এখন বাংলাদেশ, ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করছেন হিন্দুদের ওপরে নির্যাতন ফেক নিউজ ভারত ছড়াচ্ছে, কি বলবেন? দেখুন, গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে, বিশেষ করে হিন্দুদের ওপরে যে নির্যাতন হচ্ছে সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে, টেলিভিশনের পর্দায় বারবার উঠে এসেছে। অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, এমনকি আইনি সহায়তা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। ক্যামেরা তো আর মিথ্যে কথা বলতে পারে না। আসলে ইউনূস সরকারও পাকিস্তানের পথই অনুসরণ করছেন। নিজেদের ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিজেদের সম্পূর্ণ ব্যর্থতা, সেইটা সুচারুভাবে ভারতের দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা। এই যে অত্যাচার হয়েছে, এবং সম্প্রতি, খুবই সম্প্রতি সেপ্টেম্বরের 28 তারিখে চিটাগং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের ওপরে, তার বিরুদ্ধে যে একটা আন্দোলনও হয়েছে, সেগুলো তো বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে। ফলে এই ধরনের মিথ্যাচার কিন্তু আশা করা যায় না, এবং ওই পাকিস্তানের মতোই নিজেদের ব্যর্থতার সমস্ত অভিযোগ, ব্যর্থতার প্রতি সমস্ত অভিযোগ, সেটা ভারতের দিকে ঘুরিয়ে দাও সুচারুরূপে, সেই চেষ্টাই আবার ইউনূস সরকার করছেন। অনেক ধন্যবাদ অনিক বাবু। আমেরিকার শাটডাউন আর নাসায় তালা, মহাকাশ গবেষণায় বিরাট ধাক্কা। মার্কিন শাটডাউনের জেরে নাসা কার্যত বন্ধ বলা চলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 15,000 নাসার কর্মী তারা ইতিমধ্যেই বিনা বেতনে বাড়ি বসে গিয়েছেন। 1,003 কর্মী জরুরি পরিষেবা, যেগুলো স্যাটেলাইট থেকে শুরু করে আন্তর্জাতিক স্পেস স্টেশন, এই সমস্ত বিষয়ে দায়িত্ব আপাতত সামলাতে হচ্ছে তাদের। কিন্তু সামগ্রিকভাবে নাসার বিপুল কর্মকাণ্ড, গবেষণা সমস্ত ক্ষেত্রেই থমকে গিয়েছে বলা চলে। কবে কাটবে এই অচলাবস্থা তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ট্রাম্পের প্রথমবার যখন ক্ষমতায় এসেছিল, মনে করে দেখবেন সেই সময় প্রায় 35 দিন এই শাটডাউন চলেছিল। এই ট্রাম্পের আমলেই আবার শাটডাউন, এইবার কতদিন তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর যদি দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলে, গবেষণা ক্ষেত্রে কতটা খারাপ প্রভাব পড়বে তা নিয়ে আশঙ্কিত বিজ্ঞানী মহল। দেবাশিস নন্দীর সাথে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। নাসা একটি এরকম একটা প্রতিষ্ঠান যেখানে কোনো সেকেন্ডে, কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না নাসা।
সেখানে এত বড় একটি প্রতিষ্ঠানের বন্ধ হওয়ার ঘটনা মানে আমেরিকাতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এটা কিন্তু আমেরিকার এন্টার মানে অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণা, আমেরিকার যে ইমেজ গ্লোবালি এবং তাদের যে সিস্টেমেটিক যে মেকানিজম সেখানে প্রভাব পড়বে। এবং আমার মনে হয় এই ঘটনা যদি চলতে থাকে আগামী বেশ কয়েকদিন, তাহলে কিন্তু আমেরিকার যে এন্টার সিস্টেমটা কোলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ফর টাইম বিং। আমার মনে হয় শুধু নাসারই বন্ধ হওয়ার ঘটনা কিন্তু অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্র সারা বিশ্বে যাদের সাথে নাসার যোগাযোগ রয়েছে, জয়েন্টলি কাজ করে, তাদের উপর প্রভাব পড়বে। আবারও কি অপারেশন সিঁদুর 2.0? মানচিত্র থেকে মুছে দেব পাকিস্তানকে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান, নয়তো ভূগোলে থাকবে কিনা পাকিস্তান ঠিক করুক। ইসলামাবাদকে আলটিমেটাম সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর। এই ধরনের চরম বার্তা আর কোনো সেনা প্রধান দিয়েছেন কিনা বিশেষজ্ঞ মহল মনে করতে পারছেন না, বলে খুব স্বাভাবিকভাবেই হাড়ে কাঁপুনি ধরছে ইসলামাবাদের। इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर्ड टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए। और मेरा इरादा यही था यहाँ पे आकर देखूं कि अगर सिंदूर 2.0 होता है कि क्या हम लोग उस चीज के लिए तैयार हैं। और मुझे पूरा यकीन है कि अगर ऐसा मौका मिलेगा तो हम उसके लिए पूरी तैयारी के साथ इस बार जुटे हुए हैं। আর এই নিয়ে কি বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, রাজীব শ্রীবাস্তবের বক্তব্য শুনুন। পাকিস্তানে কোন এরকম এলাকা আছে যেখানে পাকিস্তান সরকারের খেলাফে ক্ষোভ নেই? পাক অকুপাইড কাশ্মীরের মানুষগুলো যারা পাকিস্তানি নয়, আজকে ডিমান্ড করছে কি তুমি আমাদের থেকে যখন তুমি আমাদের থেকে হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছ, জলবিদ্যুৎ নিয়ে যাচ্ছ, তুমি আমাদের থেকে যতগুলো জমি মাটি আছে ওটা তুমি আগে নিয়ে নিলে, কেড়ে নিলে, ওর মধ্যে তুমি কারাকোরাম হাইওয়ে বা সিপ্যাক তুমি বানালে, এখন তুমি আমাদের যতগুলো রেয়ার আর্থ এলিমেন্ট আছে ওটা তুমি নিয়ে গিয়ে আমেরিকাকে দেবে, এটা ওরা মানছে না। এইটা হিউম্যান রাইটস ভায়োলেশন। কিন্তু আমি বলে দিচ্ছি এটা চলবে, এটা দমনটা চলবে। আর এই একইভাবে হুঁশিয়ারি শুধু সেনাপ্রধান নয়, দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। গুজরাটের সার্ক্রিক এলাকায় সেনা পরিকাঠামো গড়ছে পাকিস্তান। ফের যদি পাকিস্তান দুঃসাহস দেখায়, পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে, এই ভাষাতেই হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। আর রাজনাথ সিংয়ের বক্তব্যের আগে একটু আপনাদের জানিয়ে দিই, এই যে সার্ক্রিক কি, যেখানে গুজরাট ভারত পাক সীমান্তের 96 কিলোমিটার লম্বা একটি জোয়ার ভাটার মোহনা, যেটা জোয়ারের সময় আরব সাগরের জল তাতে আসে, গুজরাট থেকে পাকিস্তানের সিন্ধ প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এবং এই দুটো প্রদেশের মাঝখানে রয়েছে সার্ক্রিক। আরব সাগরের জোয়ারের জল ঢুকলে পুরোটাই নোনা জলে ভর্তি, যেহেতু তখনই বোট বা নৌকা চলতে পারে, না হলে সার্ক্রিকে নৌকা চলাচল অসম্ভব, কারণ ছোটোখাটো অগভীর জলাভূমি, কাদা, ছোট আগাছার জঙ্গলে ভর্তি। আর এই সার্ক্রিক নিয়েই যাবতীয় অশান্তি নতুন করে। কি বলেছিলেন রাজনাথ সিং এই সার্ক্রিক নিয়ে, শোনাবো আপনাদের। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों।
আর এই আবহেই অপারেশন সিঁদুরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির খতিয়ান দিলেন নতুন করে বায়ুসেনা প্রধান। 4 থেকে 5টি যুদ্ধবিমান সম্ভবত X-16 J-17 ধ্বংস হয়েছে। পাকিস্তানের 2টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, 4টি জায়গায় রাডার ধ্বংস হয়েছে, C-130 ক্লাসের বিমান ধ্বংস হওয়ার প্রমাণ মিলেছে, একটি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুলে পাকিস্তানের ক্ষয়ক্ষতির খতিয়ান দিলেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। As well as on tarmac, we have signs of one C-130 class of aircraft, one AWC class of aircraft, and at least 4 to 5 fighter aircraft. Along with that, one SAM system which has been destroyed. We have clear evidence of one long-range strike which I talked about, more than 300 kilometers, which happens to be either an AWC or a SIGINT aircraft. Along with that, 5 fighters that are high-tech fighters of between F-16 and JF-17 class. This is what our system tells us. As far as offensive action is concerned, the indigenously developed weapons, the indigenously integrated weapons were used. Long-range weapons were used with good precision, and we were able to strike. We were able to strike with precision, with minimal collateral. Trying our best not to have any casualties from civilian side, and we were able to bring them to their knees in, actually speaking, one night of intensive operations. জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভকারীদের সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কিভাবে বিক্ষোভকারীরা লাঠিপেটা করছে পাক নিরাপত্তা বাহিনীকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রীতিমতো পালিয়ে বাঁচতে হচ্ছে ইসলামাবাদ পুলিশকে। আর শুধু তাই নয়, পুলিশের গাড়িও জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। আর তারপর পুলিশের ইউনিফর্ম, হেলমেট বিক্রি করা হচ্ছে। 10 টাকায় বিক্রি করছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 38 দফা দাবি পূরণে ব্যর্থ পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় সরকার। এই অভিযোগে সাধারণ মানুষের বিক্ষোভের ঢেউয়ে লন্ডভন্ড এলাকা। আর এই আবহে অশান্তির আগুন ইসলামাবাদেও। পাক সাংবাদিকদের পেটালো পাক পুলিশ এবং তা নিয়ে নিন্দা গোটা পাকিস্তান জুড়ে। গোটা সাংবাদিক মহল একযোগে পাক সরকারের, পাক পুলিশের এই ঘটনার নিন্দা করেছে। চাপে পড়ে ঘটনা তদন্তের আশ্বাস দিচ্ছে পাক সরকার। এবার একটু অন্যান্য খবরে চোখ রাখবো। রাজস্থানে প্রাণঘাতী কাশির ওষুধ, সতর্ক বাংলা। পাইকারি বাজারে কাইসন ফার্মার তৈরি কফ সিরাপ বিক্রি হচ্ছে কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। একই কম্বিনেশনের ওষুধ অন্য ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতার পরামর্শ দিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজস্থানে বিপত্তি, বাংলায় সতর্কতা। প্রাণঘাতী কাশির ওষুধ নিয়ে সতর্ক রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। জানা গিয়েছে, কোয়ালিটি টেস্টে ফেল করেও রাজস্থানে দেদার বিক্রি হচ্ছিল কাইসন ফার্মার তৈরি কফ সিরাপ। এই ওষুধ খেয়ে পরপর 2 শিশুর মৃত্যু হয়, অসুস্থ হয়ে পড়ে আরও কয়েকজন। কফ সিরাপে বিষ নেই প্রমাণ করতে এক চিকিৎসক নিজেই ওষুধ খান। কাশির সিরাপটি খেয়ে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। এই ঘটনার পরেই সতর্ক পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোল বিভাগ। আমাদের রাজ্যে আদৌ ওই কাইজন ফার্মার যে কফ সিরাপ কোনো হোলসেল রিটেলারের কাছে বিক্রি হয় কি না তা নিয়ে খোঁজ খবর শুরু করলো রাজ্যের ড্রাগ কন্ট্রোল। পাশাপাশি যারা শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কম্বিনেশনের কফ সিরাপ প্রেসক্রাইব করার আগে অবশ্যই জেনে বুঝে নিয়ে তারপর যেন শিশুদেরকে দেওয়া হয়। যে পার্টিকুলার কোম্পানি ড্রাগটাই হয়েছে তার মানে এখনই ডেক্সট্রোমিথারোপানকে ব্যান করে দেওয়ার কোনো তো যুক্তি নেই। আগে দেখতে হবে যে ওই ড্রাগটার আদৌ কোয়ালিটি
কোয়ালিটি ছিল কিনা বা কোয়ালিটিতে ফেল করেছে কিনা, এবং আমাদের এখানে যারা রাজ্যে রয়েছে এই অন্তত যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি চেক করা উচিত সিডিএসকো বা স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটির পক্ষ থেকে। এটা করতেই হবে। শিশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থানের স্বাস্থ্য দপ্তর। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাইসন ফার্মার তৈরি কাফ সিরাপের বিক্রিতেও। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। ওষুধ সংস্থা হেলাক্সের প্রেশারের ওষুধ কালো তালিকাভুক্ত। 14টি আলাদা ব্যাচের প্রেশারের ওষুধ কালো তালিকাভুক্ত করা হয়েছে। টেলমি 6040 mg কালো তালিকাভুক্ত করা হয়েছে। আর চলতি বছরে গুণমান নিয়োগ সংস্থাকে তলব করা হয়েছে এবং সংস্থার তলব করেছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। এই নিয়ে আরো আপডেট জানবো, অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো সকলটি তোমাকে বলে রাখি, উত্তরাখণ্ডের সংস্থা হেলাক্স প্রাইভেট লিমিটেড তাদের 14টি আলাদা ব্যাচের টেলমি 6040 mg হাই ব্লাড প্রেশারের ওষুধ, সেই ওষুধ নিয়ে গুণগত মান যে খারাপ রয়েছে আগে থেকেই সন্দেহ ছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। চলতি বছরের 27শে জুলাই এই হেলাক্স প্রাইভেট লিমিটেড এই সংস্থাকে চিঠি লেখা হয়, শোকজ করা হয়, বারবার শোকজ করে ডেকে পাঠানো হয় যে কেন বারবার তাদের এই ওষুধের মান খারাপ হচ্ছে, কিন্তু সেই তার তদন্ত না দিতে পারায় 23শে সেপ্টেম্বর এই সংস্থার 14টি ওষুধকে গুণগত মানে যে ফেল তা কিন্তু একেবারে চিহ্নিত করে সিডিএসসিও, এবং তারপর রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে একেবারে সত্যি সম্প্রতি এই যে 14টি আলাদা ব্যাচের হাই ব্লাড প্রেশারের ওষুধ যেগুলি রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ফার্মাসিতে বিক্রি করা হয়, এই টেলমি 6040 mg হেলাক্স প্রাইভেট লিমিটেডের এই ওষুধগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো, ব্ল্যাক লিস্টেড করা হলো। কোনোভাবে এই ওষুধ যেন রাজ্যে বিক্রি না হয়, কোথাও যেন ব্যবহার না করা হয়, সতর্ক করা হলো প্রত্যেকটি হাসপাতাল ও ফার্মাসিকে। শুভচাচী, অয়ন সঙ্গে থাকো। চিকিৎসকের হাজিরা এবার কড়া নিয়ম, কড়া পদক্ষেপ জাতীয় মেডিকেল কমিশনের। মেডিকেল কলেজে চিকিৎসকদের হাজিরা এবার অ্যাপের মাধ্যমে দেওয়ার নির্দেশ। মেশিন খারাপ এরকম দেখিয়ে হাজিরা এড়ানো যাবে না। এটা কি বিষয় জানবো, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো একেবারে জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে গত এপ্রিল মাস নাগাদ একটি নোটিশ করা হয়েছিল। সেই নোটিশে বলা হয়েছিল যে চিকিৎসকদের যে হাজিরা, সেই হাজিরা ঠিক মতো হচ্ছে না, অনেকে ফাঁকি দিচ্ছেন, প্রাইভেট প্র্যাকটিস করতে চলে যাচ্ছেন, যে কারণে ওয়াল মাউন্টেড ABS একটি মেশিন লাগানো হয়েছিল রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে। সেই মেশিনে ফেস স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান দিয়ে ইন আউট করতে পারছেন সমস্ত চিকিৎসকরা। কিন্তু যেখানে দেখা গেল একেবারে জাতীয় মেডিকেল কমিশনের পর্যবেক্ষণ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই মেশিনগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে এবং মেশিন কোথাও কাজ করছে না ঠিক মতো, আর সেই অজুহাতটা দেখাচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু এই অজুহাত কোনোভাবে মানছে না একেবারে জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে পরিষ্কার করে বলা হলো, আর ওই ওয়াল মাউন্টেড ABS যে মেশিন রয়েছে সেখানে আপনাদেরকে ফেস স্ক্যানিং বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা দিতে দেওয়ার প্রয়োজন নেই। নিজের মোবাইলে ABS যে আধার অথেন্টিকেশন অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করুন, সেই অ্যাপসের মাধ্যমে হাসপাতালের 100 মিটারের মধ্যে হাজিরা দিন। আর কোনোভাবেই কোনো বাকিবাকি ভাবে চলবে না, হাজিরা দিতে হবে নিজের মোবাইলে অ্যাপসে। একেবারে চলতি মাস থেকে কিন্তু তা কার্যকর করতে বলা হচ্ছে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজকে। অনেক ধন্যবাদ অয়ন। ডক্টর সজল বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। এই যে একের পর এক চিকিৎসকদের হাজিরা নিয়ে যে কড়াকড়ি বা চিকিৎসকদের হাজিরা নিয়ে এই যে হইচই NMC যেটা করছে, আমরা মনে করি এটা একটা গিমিক ছাড়া কিছু নয়। এটা কার্যত হচ্ছে এই যে বায়োমেট্রিক মেশিন, এই যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে, সেই কোম্পানিগুলোর কত কাটমানি খাবে, কোন মেশিন কবে লাগাবে, কবে সেটা ধ্বংস হবে, কার্যকরী হবে না, কাটমানি খাওয়ার একটা পলিসি বলে আমরা মনে করি। এবং চিকিৎসকদের কাছে একটা ছেলে খেলা, সাথে একটা ছেলে খেলার পর্যায়ে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের বারবার পদক্ষেপগুলো চেঞ্জ করাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।